নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী জিরো আওয়ারে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। গভীর নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। কলকাতা থেকে 30 কিলোমিটার পশ্চিমে উত্তর পশ্চিমে অবস্থান। বর্ধমান থেকে 70 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। বাঁকুড়া থেকে 140 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে। ওড়িশার বালাসোর থেকে 190 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। দুপুর 1টা পর্যন্ত প্রায় 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। কলকাতা সহ জেলা 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাসের সতর্কতা। মঙ্গলবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর কি বলছে এ নিয়ে শুনবো। আমাদের গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, আর এই গভীর নিম্নচাপ এখন আমাদের সকাল 11:30টায় এর অবস্থান আমাদের কলকাতার কাছাকাছিতেই রয়েছে। 30 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান। 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, এবং প্রায় বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর পশ্চিমের কয়েকটা জেলায় তার থেকেও বেশি, 20 সেন্টিমিটারেরও বেশিও 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই 3টে জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। ঘন্টা পরে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং এই গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে মুভ করবে, ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। আমি কালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। পশ্চিমবঙ্গে এখন বৃষ্টিপাত অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি যেমন আগামী 24 ঘন্টায়, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের বঙ্গোপসাগর এবং উপকূল অঞ্চল, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল অঞ্চলে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত দমকায় যেতে পারে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য মৎস্যজীবীদের আগামী 48 ঘন্টা আজ এবং কাল সমুদ্রে যেতে মনে করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। গভীর নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। কলকাতা থেকে 30 কিলোমিটার পশ্চিম ও উত্তর পশ্চিমে অবস্থান। আমাদের সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন আবহাওয়াবিদ স্বাতী নন্দী চক্রবর্তী। দিদি, আপনাকে জিরো আওয়ারে স্বাগত। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে গোটা বাংলা জুড়ে রীতিমতো বৃষ্টি চলছে এক নাগাড়ে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে, রীতিমতো জলের তলায় চলে গিয়েছে। চাষ জমি থেকে শুরু করে সাধারণ পথঘাট, মানুষের বাড়িঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে। একাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা সেই জায়গা থেকে করা হচ্ছে। আগামী 24 ঘন্টায় এই আবহাওয়া ঠিক কিভাবে, মানে কি কি পরিবর্তন ঘটতে পারে, কেন হচ্ছে এই সময় এই ধরনের বৃষ্টি? যে বিষয়টা আমাদেরকে দেখতে হচ্ছে যে এই সময় বর্ষা, শ্রাবণের শেষ লগ্ন চলছে এবং বর্ষা তো আছেই, কিন্তু তার সাথে আমরা যেটা দেখতে পেয়েছি একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এবং সেটা বঙ্গোপসাগর থেকে উদ্ভূত হয়ে সেটা ক্রমাগত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের উপকূলীয় অঞ্চল, যেটা ভারতবর্ষের, যেটা আমরা জানি যে ওড়িশার কিছু প্রান্ত এবং বাংলাদেশ, এই সমস্ত জায়গাটায় কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের আমরা দেখতে পাচ্ছি প্রভাব পড়ছে। কারণ এই যে নিম্নচাপটা যখন আমাদের একটা কোনো বঙ্গোপসাগর থেকে উদ্ভূত হয়, তখন এর মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, এবং সেই জলীয় বাষ্পটা সেইখান থেকে টানতে টানতে এটা কিন্তু ক্রমাগত স্থলভাগে যখন ঢোকে, এটা আস্তে আস্তে তার শক্তি কমাতে থাকে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটা ভীষণই একটা গভীর নিম্নচাপ, এবং এটার যে বিস্তৃতিটাও সেটাও কিন্তু অনেকটা বড়, এবং যেটা কেন্দ্রবিন্দু, যেটাকে আমরা বলি যে একটা নিম্নচাপ যখন সৃষ্টি হয় তখন তার সেলটার একটা আই থাকে, সেই আইটা কিন্তু একেবারে আমাদের কলকাতার খুব কাছাকাছি কিন্তু এটা অবস্থান করছে। এবং যেটা দেখা যাচ্ছে যে বালাসোর, যেটা ওড়িশার যে প্রান্ত আছে, সেখান থেকেও প্রায় 190 কিলোমিটার উত্তর পূর্ব দিকের অবস্থানটা,
এবং যেমন আমরা প্রেডিকশনস করেছিলাম অ্যাকর্ডিং টু আমাদের ক্লাইমেট মডেলস অনুযায়ীও কিন্তু দেখা যাচ্ছে যে এটার ফলে যেভাবে আমাদের আইএমডির তরফ থেকে সতর্ক করা হয়েছিল ঠিক সেভাবেই জেলাগুলোতে প্রচুর বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে। বিশেষত প্রথমত আমরা দেখতে পেয়েছি যে আমাদের দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয় এবং সেখানেও কিন্তু একটা দমকা হাওয়া থাকছে। এই হাওয়ার জেরে কিন্তু প্রচুর গাছ পড়ার সম্ভাবনা থেকে থাকছে এবং যেহেতু এটা কিন্তু একটা কন্টিনিউয়াস আমরা দেখছি যে বৃষ্টিপাতটা চলছে, কারণ এখনো পর্যন্ত যে মেঘমালা সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের এই ডিস্ট্রিক্টগুলোর ওপরের আকাশে কিন্তু এখনো সেটা যথেষ্ট বিদ্যমান আছে। সুতরাং আশা করা যাচ্ছে যে আগামী আরো 24 ঘন্টা যতক্ষণ না কাটছে ততক্ষণ কিন্তু কতক্ষণে আমরা পরিষ্কার আকাশ পাবো সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি যেহেতু আমাদের এই সময় হচ্ছে, কারণ এই সময়টা নিম্নচাপ প্লাস আমরা দেখতে পেয়েছি যে বর্ষার মেঘ, সেই দুটোর কিন্তু একটা জয়েন্ট এফেক্টস কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতগুলো যে অঞ্চলগুলোতে হচ্ছে সেখানে যথেষ্ট পরিমাণ জোরে বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা এটাও দেখেছি যে সোমবার থেকে যে বৃষ্টিপাতটা শুরু হয়েছে সেটা কিন্তু এখনো মঙ্গলবার এবং আরো বেশ কিছু জেলা যেগুলো আমরা আগে সোমবার দিন সেরকম সতর্কতার মধ্যে ছিল না সেগুলো কিন্তু সেই সতর্কতার মধ্যে আমরা এখন আনতে বাধ্য করা হচ্ছে, যেগুলো মূলত হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং সবথেকে বড় কথা পুরুলিয়া, এই জায়গাটা বাঁকুড়া, এখানে মানুষকে অনেক সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। একেবারে সাথীদি, এই কলকাতায় আমরা দেখছি যে মঙ্গলবার সকাল পর্যন্ত রীতিমতো বৃষ্টি হয়েছে এবং ইউজুয়ালি আমরা 2-3 দিন ধরে দেখছি সন্ধ্যের মানে বিকেলের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা বাড়ছে। মাঝের টাইমটায় বেশ কিছু সময় বেশ রোদ উঠছে, তারপরে আবারও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই ধরনের মানে এই ধরনের সিচুয়েশনটা কেন তৈরি হচ্ছে? কারণ কিছু সময় আমি বিশেষভাবে লক্ষ্য করছি ঠিক শরৎকালে যে ধরনের বৃষ্টি আমরা দেখতে পাই, কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো বা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঠিক সেই সিচুয়েশন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এটা কি নিম্নচাপের কারণেই হচ্ছে নাকি অন্য কোনো কারণে? দেখো, মূলত এই ধরনের যে বৃষ্টিপাতের খামখেয়ালিপনা এটা কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনকে খুব ক্লিয়ার ইন্ডিকেট করে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এক একটা জায়গায় অতি বৃষ্টির প্রভাবে পড়ছে এবং এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোনস কিন্তু অনেক বেড়েছে আগের থেকে। এগুলো সমস্তটাই কিন্তু একটা জলবায়ু পরিবর্তন যে সম্যকভাবে আমাদের সমস্ত শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, তথা বিশ্বে যে তার একটা প্রভাব পড়ছে সেটা কিন্তু আমরা খুব ভালো মতো অনুভূত হচ্ছি। কারণ এভাবে যে বৃষ্টিপাতের যে খামখেয়ালিপনা তার জন্য কিন্তু আমাদের চাষবাস থেকে শুরু করে আমাদের জনস্বাস্থ্য সব দিকটাই কিন্তু ভীষণভাবে এফেক্ট হবে। সেই কারণে মানুষকে আরো সচেতন থাকা, আরো নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বহু এলাকা কিন্তু জলমগ্ন হয়ে আছে। সুতরাং আমাদের পরিশ্রুত পানীয় জলের অভাব কিন্তু থাকবে। সুতরাং পরিশ্রুত পানীয় জল না পেলে পরে মানুষের দৈনন্দিন কাজ, দৈনন্দিন জীবন চালনা করতে তাদের অসুবিধা হবে এবং জনস্বাস্থ্যের কিন্তু একটা অন্যতম দিক হচ্ছে পরিশ্রুত পানীয় জল। সেই পানীয় জলের অভাবটা যাতে না হয় সেভাবে আমাদের গভর্নমেন্ট থেকে সেভাবে খুব দ্রুত সেই জায়গাটা কাজ করাটা ভীষণভাবে দরকার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টস ভীষণ অ্যাক্টিভ থাকাটা ভীষণ দরকার এই মুহূর্তে। কারণ আমাদের যে জায়গাগুলো জলমগ্ন হচ্ছে সেগুলোতে কিন্তু এইখান থেকে যদি জলটাকে আমরা খুব সহজে না নিকাশি নালাগুলোকে আমরা যদি না ক্লিয়ার ড্রেন যদি না রাখতে পারি তাহলে কিন্তু সেই জলটা বহুদিন জমে থাকবে এবং এরপর কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভেক্টর বর্ন ডিজিজ যেগুলো ডেঙ্গু, ম্যালেরিয়া এবং আমাদের বিভিন্ন ধরনের কিন্তু আরো এই যে ডিজিজগুলো একেবারে জলবাহিত রোগ যে বিষয়গুলো বিভিন্ন ধরনের পেটের অসুখ আমরা দেখে থাকি যে এই সময় এই যদি জমা জলটাকে আমরা না বার করে দিতে পারি তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যেমন আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে একটা বিপদের মধ্যে পড়তে হচ্ছে, তার সাথে সাথে আমাদের যে সমস্ত
প্রাণীকুল আছে, মানে বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণী আছে, রাস্তায় প্রচুর কুকুর থাকে, তাদেরকেও জলের মধ্যে ভীষণভাবে একটা প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে বহুদিন যদি জলমগ্ন অবস্থায় থাকে তাহলে সেই জায়গাকার জনস্বাস্থ্য ভেঙে পড়ার কিন্তু একটা খুব চান্সেস থাকে। ঠিক কথা সাথীদি, আমরা ইতিমধ্যে আমরা স্ক্রিনেতে দেখাচ্ছি বিভিন্ন জায়গার ছবি, জেলার বিভিন্ন জায়গায় যেগুলো একটু নদী তীরবর্তী অঞ্চল বা গঙ্গা তীরবর্তী যে সমস্ত অঞ্চলগুলো, সেগুলো প্রথম কথা তো ভাঙন একটা বড় সমস্যা, যেখানে ভাঙনে তলিয়ে যাচ্ছে বেশ কিছু জায়গা। সেখানে প্রচুর চাষ জমি আছে, কৃষি জমি আছে, যেগুলো বেসিক্যালি জলের তলায় চলে যাচ্ছে। আজকে কোনটা রাস্তা, কোনটা চাষের জমি, বা কোনটা নদী, বা কোনটা পুকুর বোঝা যাচ্ছে না, এরকম প্রচুর জায়গা রয়েছে। সেক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কৃষির ক্ষেত্রে। প্রচুর চাষ জমি যেখানে জল জমে রয়েছে, যেখানে ফসল নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে, মারাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কৃষকদের মাথায় হাত পড়ছে। এই ধরনের ওয়েদার, এই সম্ভাবনা আরো কতদিন থাকতে পারে? কতদিন এই এক নাগারে বৃষ্টি চলতে পারে? দেখো, এই মুহূর্তে এবারে যেটা ইন্ডিকেশন, যেভাবে আমাদের নিম্নচাপের যে গতিবিধি আমরা দেখতে পাচ্ছি, সেটা আপাতত 48 আওয়ার্স হয়ে গেছে। এরপর আস্তে আস্তে এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে যাবে এবং এর যে সাংঘাতিক যে দাপটটা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে কলকাতার বা আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের জিওগ্রাফি, সেই জিওগ্রাফিক্যালি কিন্তু আমাদের এখানে বহু ডিস্ট্রিক্ট কিন্তু এই সময় বর্ষার এই সময়টাতে জলমগ্ন হয়ে পড়ে। বর্ষার এবং বন্যা প্লাবিত জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বহু জায়গায় ভাঙন দেখা যায়। বাঁধগুলোকে মেরামতি রাখা সেটা ভীষণভাবে দরকার, কারণ অস্থায়ী বাঁধগুলোকে যদি আমরা এই মুহূর্তে না ঠিক রাখি তাহলে কিন্তু এরপর একটা বড় ক্ষয়ক্ষতির আমরা সম্ভাবনার মধ্যে পড়ব। কারণ প্রকৃতিকে আমরা কন্ট্রোল করতে পারি না, কারণ প্রকৃতির মতো কিন্তু তার যে প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে অতিবৃষ্টির প্রভাব পড়ছে, বহু জায়গায় যে ভাঙন ধরছে, মাটির যে মানে কনক্রিটাইজ সেইটা নষ্ট হয়েছে এবং আমাদের খুব মাটিগুলো খুব আলগা হয়ে গেছে। এবং সেখানেতে মানে আমাদের সাধারণত আমরা যেটা দেখি যে বড় গাছগুলো যদি থাকে বা আমাদের যে সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলো, সেখানে যদি প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ থাকে তাহলে কিন্তু এই ধরনের মাটির যে ক্ষয় সেটাকে রোধ করা সম্ভব হয়। সুতরাং এইগুলোর দিকে আমাদেরকে এই মুহূর্তে দেখতে হবে। সব থেকে যেটা ভীষণভাবে দরকার, যে মানুষগুলো যাদের অস্থায়ী বাড়ি আছে, পাকা বাড়ি নেই, যাদের ক্ষেত্রে মাটির বাড়ি, সেগুলো ভেঙে যাচ্ছে, তাদেরকে একটু যদি আমরা কোনো শেল্টারের ব্যবস্থা করা, তাদের ওষুধপত্র, খাওয়া দাওয়া, জল, পানীয় জল, এগুলো যেটা আমাদের বেসিক নিড বেঁচে থাকার, সেই জায়গাটা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা মানুষদেরকে বাঁচাতে পারবো এবং সেই জায়গাটাকেও আমরা দেখতে পাবো। কারণ আমরা জানি যে এগ্রিকালচার ল্যান্ডস গুলো প্রচুরভাবে জলমগ্ন হয়ে পড়ছে, সেটা তো আমাদের পরোক্ষভাবে কৃষির উৎপাদনেতে একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। সেটা আপাতত আমাদের যে টাইমটা চলছে সেখানেতে মানুষকে রক্ষা করা আগে ভীষণ গুরু দায়িত্ব এবং তাদেরকে বাঁচানো ভীষণভাবে দরকার। একদম, একেবারে সাথীদি, অনেক ধন্যবাদ আজকে জিরোআওয়ারে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আবহাওয়াবিদ স্বাতী নন্দী চক্রবর্তী। এই মুহূর্তে একটা ছোট বিরতির সময় এসেছে, ফিরছে বিরতির পর। শ্রীমতী পাপিয়া অধিকারী মহোদয়াকে এখানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট আছেন মনীষ জৈন, সেক্রেটারি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট রয়েছেন ডক্টর উলগানাথন, কলকাতা পুলিশের নগরপাল তথা কমিশনার সিনিয়র আইপিএস অজয় নন্দা রয়েছেন এবং আমাদের মধ্যে কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য সাথী দপ্তরগুলির লোকেরা ছাড়াও আমার মুখ্য উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত আইএস মহোদয় রয়েছেন। আমি ডক্টর গুপ্তকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। তিনি আমাকে নানা ক্ষেত্রে সুপরামর্শ দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন এবং ভদ্রমণ্ডলীদের আগেই আমি সম্ভাষণ করেছি, কারণ বক্তব্য বাড়াতে চাই না, কয়েকটা কাজের কথা বলবো। গতকাল আমরা 100 দিন পূরণ করেছি। 100 দিন এমন কিছু নয়,
তার মধ্যেও রাষ্ট্রীয় সুরক্ষা, সাংবিধানিক কর্তব্য, জনকল্যাণমুখী কর্মসূচি এবং এই রাজ্যের আগামী দিনের শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, এই কয়েকটা বিন্দুর উপরে আমরা জোর দিয়ে কিছু কাজ করেছি, কিছু পরিকল্পনা নিয়েছি, কিছু ক্ষেত্রে অগ্রসর হয়েছি, আর কিছু ভাবনার মধ্যে রেখেছি। আমি এখান থেকে আরো দুটো জায়গায় যাব। প্রচুর মহিলা অপেক্ষা করে আছেন, মহাজাতি সদনে এবং ধনধান্য স্টেডিয়ামে। কালকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা গেছে। তারা প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে চান আর আমাকে মিষ্টি মুখ করাতে চান। আমাকে তাদের কাছে যেতে হবে। আপনারা জানেন যে আগের বক্তা দপ্তরের প্রধান সচিব এবং মন্ত্রী সম্পূর্ণ পরিকল্পনাটা বলেছেন। তো আজকে যে কর্মসূচি হচ্ছে, একসঙ্গে 1/2 কোটি গাছ আমরা লাগাচ্ছি এবং এতে যে অর্থ ব্যয় হচ্ছে তার সিংহভাগই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। অন্য কর্মসূচিতে আছেন সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয়, রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং দপ্তরের সচিব ডক্টর পিউলগানাথন। তাদের ধন্যবাদ জানাবো যে তারা বিকশিত ভারত জি রামজি, তাতে সিংহভাগ অর্থ ব্যয়ের দায়িত্ব নিয়েছেন। এবং আমি যখন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম কর্মসূচি, সেদিন যখন আমাকে বলা হয়েছিল এবছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো, সেদিন আমি বলেছিলাম যে পরবর্তীকালে অরণ্য সপ্তাহতেও আমি উচ্চারণ করেছি 14ই জুলাই, যে উত্তরপ্রদেশ যদি 26 কোটি গাছ লাগাতে পারে, আমরা উত্তরপ্রদেশের থেকে একটু ছোট রাজ্য, কিন্তু আমরাও খুব একটা ছোট রাজ্য নই, আমাদেরও জনসংখ্যা, জনবসতি 11 কোটির কাছে পৌঁছায়নি, কিন্তু 10 কোটি পেরিয়ে 11 কোটির দিকে আমরা যাচ্ছি। তাই আমরাও 7 কোটি নয়, আমরা 10 কোটি গাছ এই বর্ষে লাগাবো। এই পরিকল্পনা নিতে হবে এবং 2 বছর রক্ষণাবেক্ষণ করতে হবে। এই কাজ দ্রুত গতিতে চলছে। আমি যেখানেই শিল্প প্রতিষ্ঠানে গেছি বা বিল্ডার্সদের ক্রেডাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, সব জায়গায় বলেছি যে বিল্ডিং প্ল্যান নেওয়ার সময় লিখে দেন 2/3 আপনার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো হবে আর 1/3 হবে সবুজায়ন, প্ল্যান্টেশন। তা আপনারা কেউ মানেন না, এটা দয়া করে করতে হবে। গাছ আপনাদের লাগাতে হবে, কারণ আমরা মাঝে মাঝেই আমাদের আকাশে উড়তে হয়, কখনো প্লেনে, কখনো হেলিকপ্টারে। বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনি ভয় লাগবে আপনার। কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, সবুজের দেখা খুব কম পাবেন। আর ঠিক কলকাতা নিউ টাউন এটা পেরিয়ে চলে যান, আপনি দেখবেন কি সুন্দর সবুজের ঘ্রাণ আপনি পেতে পেতে এগোতে থাকবেন। তাই আমাদের এই সিটি অফ জয় কল্যাণী কলকাতাকে যদি বাঁচাতে হয়, তার ফুসফুসকে বাঁচাতে হয়, প্রচুর গাছ লাগাতে হবে। আমি খুশি, আমার হাত দিয়ে একটি নারকেল গাছের চারা লাগানো হলো। আমি বনসচিবকে জিজ্ঞেস করছিলাম, সঙ্গে পঞ্চায়েত সচিবও ছিল, পঞ্চায়েত সচিব নিজেও পুদুচেরির লোক, সাউথের লোক। আমি বলছিলাম এটা কেরালিয়ান নারকেল গাছ না আমাদের দেশীয় নারকেল গাছ যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়? বলছে না, এটা আমাদের এই এলাকায় হয়, খুব লম্বা নারকেল গাছ, ফল আসতে দেরি হবে,
গাছটা অনেক লম্বা হবে। আমি অনেক সভাতে বলেছি যে আগে তো লাইটনিং অ্যারেস্টার ছিল না, এত বড় বড় বাড়িও হতো না। গড এবং নেচার গিফটেড এভরিথিং, এটা ন্যাচারাল লাইটনিং অ্যারেস্টার। আপনারা যদি এই নারকেল গাছ, সুপারি গাছ বেশি করে লাগান যেখানে বজ্রপাত বেশি হয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি এই 3 মাস অর্থাৎ 101 দিন কাজ করছি অ্যাজ এ চিফ মিনিস্টার অফ দি স্টেট। এখানে অসংখ্য মানুষ, শতাধিক মানুষ ইতিমধ্যে শুধু বজ্রপাতের নানা ঘটনায় এবছরই মারা গেছে। তাই এই কাজগুলো আমাদেরকে ব্যাপকভাবে করতে হবে। ফলের গাছ লাগাতে হবে, পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে, এবং সাথে সাথে নারকেল সুপারি গাছও লাগাতে হবে। গত বছরই এই ময়দানে বাজ পড়ে 2 জন মারা গেছিল, জানেন, আমাদের এই কলকাতার ময়দানে। এখানে বিল্ডিং গুলোতে লাইটনিং অ্যারেস্টার আছে কিন্তু নন ফাংশনিং। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পুলিশ বা ফায়ার ব্রিগেড গিয়ে বা ইলেকট্রিক পিডাব্লিউডি গিয়ে যদি একটু দেখেন, বা কেএমসি, দেখবেন অধিকাংশই বিল্ডিং তৈরির সময় লাগিয়ে দিয়েছে প্ল্যান নেওয়ার জন্য, লাইটনিং অ্যারেস্টার ফাংশন করে না। ন্যাচারালি আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের প্রকৃতি যা যা শিখিয়েছেন দিয়েছেন সেটা করতে হবে। আমাদের বিরাট সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে, আগে তো এইভাবে ইরিগেশনের বাঁধ দিতে হতো না, নেচার গিফটেড ছিল। ম্যানগ্রোভ লাগাও, তারাই ভাঙন আটকে দিত। আমাদের এত বেশি অর্থনৈতিক ক্ষুধা হয়ে গেছে, আমরা সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে সমগ্র, আপনি যদি উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরে দেখে আসেন, ভয়াবহ দৃশ্য দেখবেন। একবারে টাকি থেকে শুরু করে সাগর পর্যন্ত সব ইরিগেশন ল্যান্ড, ফরেস্টের ল্যান্ড দখল করে ইট ভাটা, টালি ভাটা বানিয়েছে, আর ম্যানগ্রোভের ধ্বংস লীলা চালিয়ে দিয়েছে। কিচ্ছু নেই। এই ম্যানগ্রোভ ছিল ন্যাচারাল প্রোটেক্টর। আমাদের যখন কোটাল আসতো, সাইক্লোন আসতো, আপনারা নিজেরাই কলকাতাবাসী দেখেছেন আমফানের সময় কিভাবে দুলিয়ে দিয়ে চলে গেছে গোটা কলকাতাকে। 3 দিন লন্ডভন্ড করে দিয়েছিল, বিদ্যুৎ ছিল না। এবং সরি টু সে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ফোর্সরা পারেনি গাছ সরাতে, রেস্টোরেশন করতে। উড়িষ্যা থেকে ওএমজি আনতে হয়েছে। উড়িষ্যার যে গ্রুপ ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, ওডিএমজি, তাদেরকে এখানে আনতে হয়েছে। তারা এনে কলকাতার নরমালসি ফিরিয়েছে। তাই আমরা এবারে সুন্দরবনে মূলত শীতকালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে লাগানো যায়। এগুলো প্রকৃতির ক্যালেন্ডারে আছে। জুন, জুলাই, আগস্ট, বিশ্বকর্মা পূজার আগে পর্যন্ত বৃষ্টি হবে, গাছ লাগাও। আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ম্যানগ্রোভ লাগাও। আমরা 3 কোটি ম্যানগ্রোভ সুন্দরবনে লাগাবো। বলতে গেলে অনেক কথা লাগবে বলতে, আমি আর কথা বাড়াতে চাই না। আমরা শুধুমাত্র এবছর 10 কোটি নয়, বিকশিত ভারত জিরামজিতে 2027 এখন থেকে পরিকল্পনা হয়েছে, বন ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর 20 কোটি গাছ আগামী বছর লাগানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী 125 দিনের কাজ দিয়েছেন বিকশিত ভারত জিরামজিতে। এক একজন জব কার্ড হোল্ডার বছরে 34,500 টাকা পাবেন, আনস্কিল্ড যারা 300 টাকা ডেলি হিসাবে। এবং এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা সবই আছে। এবং আমরা এই কর্মসূচি যদি সফল করতে পারি, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা 12,000 কোটি টাকার কাজ করতে পারবো, এবং এক একটা গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকা করে কাজ করতে পারবো। ভবানীপুর সবুজ হোক, ভবানীপুরে সবুজায়ন সবাই করুন,
শুধু সরকার নয়, ব্যক্তি প্রতিষ্ঠান সবাই এগিয়ে আসুন, এই প্রার্থনা করব। এবং আগামী 2রা অক্টোবর আমাদের বক্সারে আমরা বাঘ ছাড়ছি ওখানে। এর বাইরেও আমাদের আলিপুর চিড়িয়াখানাতে নতুন অ্যাকোরিয়াম তৈরি সহ ফরেস্ট দপ্তরের অনেক কাজকে আমরা মঞ্জুরি দিয়েছি। ধীরে ধীরে দেখবেন 3বার রিপিট করেছে বনমন্ত্রী। এই দপ্তরকে আগে অবহেলা করা হতো, এই দপ্তর নেগলেক্টেড ছিল। বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী এর প্রতি নজর দিয়েছে, নজর থাকবেই। প্রকৃতি থেকেই আমরা সবাই এসেছি, প্রকৃতিকে বাদ দিয়ে কিছু হয় না। আর প্রকৃতির ক্ষেত্রে বন দপ্তরের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য, তারা হচ্ছে লিড ডিপার্টমেন্ট। আজকে আমার বনকর্মীদের একটু ভালো খবর দেব। এবারে অক্টোবর মাসে দুর্গাপুজো, আমি রেঞ্জার যারা আছেন 500 জন আছেন রেঞ্জার, তাদের অক্টোবর মাস থেকে 5000 টাকা বেতন বৃদ্ধি করছি। বিট অফিসার 500 জন আছেন, অক্টোবর মাস থেকে তাদের 5000 টাকা বেতন বৃদ্ধি করছি। ফরেস্ট গার্ড আছে 650 জন, তাদেরও 5000 টাকা করে বেতন বৃদ্ধি করছি। আর বন সহায়ক রয়েছেন 1500 জন, তারা এখন মাত্র 10,000 টাকা পান, তাদের 12,000 টাকা করে দিলাম, 2,000 টাকা করে বৃদ্ধি করলাম। অক্টোবর থেকে এই সুবিধা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই একসঙ্গে মিলে পশ্চিমবঙ্গের এই নবনির্মাণে আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বাঁকুড়া পুরুলিয়ার একটা বড় অংশে মা মনসার পুজো হচ্ছে। ওটা আজকে ওদের প্রধান উৎসব। আমরা বাঁকুড়া পুরুলিয়াতে ছুটিও দিয়েছি। আমি মা মনসাকে প্রণাম করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।